শি জিনপিং এর খেলা খতম। তবে শি জিনপিং এর কি যে সময় বা তার যে এরা, সেটা কি এবার পুরোপুরি শেষ? শি জিনপিংকে তার পদ থেকে সরানো হতে পারে। চীনের যে অন্যতম ডিক্টেটর তিনি হয়ে উঠেছিলেন, এতে কিন্তু বলতে বাধা নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শি জিনপিং কিন্তু অসুস্থ, সেক্ষেত্রে ভারত কিন্তু একটা আন্তর্জাতিক গেম খেলবে, সেটাই একেবারে কাম্য। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার কি খেলা খতম? শি জিনপিং লাস্ট কয়েকদিন ধরে তাকে মিডিয়াতে দেখা যাচ্ছে না, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, যার পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি শি জিনপিং এর খেলা খতম? এই শি জিনপিং চীনের অন্যতম ডিক্টেটর, এবং শুধু তাই নয়, চীনের যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির সব থেকে ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, এবং শুধু তাই নয়, চীনের প্রেসিডেন্টও বটে। এই শি জিনপিং কি কোথাও পদত্যাগ করতে চলেছে? তবে শি জিনপিংয়ের কি যে সময় বা তার যে এরা, সেটা কি এবার পুরোপুরি শেষ? হয়তো তাই, হয়তো শি জিনপিংয়ের ক্ষমতা শেষ এবং শি জিনপিংকে তার পদ থেকে সরানো হতে পারে। কেন আজ আমি এই বিষয়ে আলোচনা করছি, তার একটা অন্যতম কারণ আছে, এবং আজ আমরা এই আলোচনায় মূলত তুলে ধরবো যে ঠিক কীভাবে শি জিনপিং ক্ষমতা এসেছিলেন এবং এই শি জিনপিং কিভাবে তার ক্ষমতাচ্যুত ঘটতে চলেছে। তার শি জিনপিং কিভাবে ক্ষমতা এসেছিলেন তার অতীত যদি জানা যায়, 1911 সাল, তখন চীনে সবেমাত্র যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের অবসান হয়েছে, এবং এই রাজতন্ত্র চীনের একেবারে শেষ রাজতন্ত্র সিং রাজতন্ত্র। এই যে সেই রাজতন্ত্র শেষ হয়ে যাওয়ার পর চীনে একটা বিপ্লব ঘটে, চীন প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়, এবং এই প্রজাতান্ত্রিক দেশে পরিণত হওয়ার পর স্বাভাবিক পরিস্থিতি সেটা বিঘ্ন ঘটতে শুরু করে, সাধারণ মানুষ ভয় পেতে শুরু করে এবং একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। ঠিক সেই সময় চীনে দুটো ভাগ তৈরি হয়ে যায়, পলিটিক্যালি দুটো ভাগ তৈরি হয়ে যায়, কেএমপি এবং এই সিসিপি। তার আগে আমি একটু বলতে চাইবো, যখন 1911 সালের পর যখন প্রজাতান্ত্রিক দেশ হিসেবে পরিণত হয় চীন, ঠিক তখন চীনের যে ক্ষমতা, সেই ক্ষমতা দখল করে কেএমপি, অর্থাৎ কুওমিংট্যাং যে ন্যাশনাল পার্টি, সেই ন্যাশনাল পার্টি কিন্তু এই ক্ষমতা দখল করে। এরপর 1921 সালে মাও জেদংয়ের নেতৃত্বে গঠন হয় সিসিপি, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়না। এই কমিউনিস্ট পার্টি অফ চায়না গঠনের পর থেকেই তারা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে পৌঁছতে শুরু করে, গরিব মানুষের কাছে গিয়ে আশ্বাস দিতে শুরু করে, তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে শুরু করে, সাধারণ মানুষের কাছে একেবারে বিশ্লেষণ করে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করে। অর্থাৎ ঠিক কিছু বছরের মধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হয় এই মাও জেদং, এবং মাও জেদংয়ের যে কমিউনিস্ট পার্টি অফ চায়না, তারা সক্ষম হয় পৌঁছতে, এবং সক্ষম হয়ে তারা কিন্তু 1949 সালে একটা বিপ্লব হয়, এবং যেখানে পরিষ্কার করে সাধারণ মানুষ একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে। কেন? এই বিভিন্ন ক্ষেত্রে কেএমপির যারা নেতা ছিল তাদের দুর্নীতি, কেএমপি সরকারের যে ভুল সিদ্ধান্ত, অর্থনৈতিক স্ট্রাকচার পুরো ভেঙে যায়। ঠিক সেই সময় এই মাও জেদংয়ের নেতৃত্বে সিসিপি বেজিংয়ের ক্ষমতা দখল করে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়না বেজিংয়ের ক্ষমতা দখল করে। বেজিংয়ের ক্ষমতা দখল করার পর প্রায় 2 কোটি যে সেনা সহ 2 কোটি যে মানুষ যারা এই কেএমপি করতেন, তারা কিন্তু তাইওয়াংয়ে চলে যায়। এই ক্ষেত্রে এই যে সাধারণ মানুষ যারা মাও জেদংয়ের উপর বিশ্বাস করতে শুরু করে, তার ভরসায় মাও জেদং 1949 সালে বেজিংয়ে ক্ষমতা দখল করে এক প্রকার ঢোলই বদলে দেয় চীনের। ঠিক সেইখানে এই কমিউনিস্ট পার্টি অফ যে চায়না, তার শুরু। এই কমিউনিস্ট পার্টি অফ চায়না শুরু, এবং মাও জেদং প্রাথমিকভাবে ক্ষমতায় এসে তিনি যে কাজটা করলেন, এক প্রকার পলিটিক্যালি একনায়কতন্ত্র শুরু করলেন। কি? তিনি পরিষ্কার করে ঘোষণা করলেন যে এই দেশে কমিউনিস্ট পার্টি অফ চায়না ছাড়া অন্য কোনো বিরোধী দল থাকতে পারবে না। এই ঘোষণার পরেই স্বাভাবিকভাবেই তিনি কিন্তু সেই যে ঘোষণা বা সেই যে অর্ডার, সেটা ইমপ্লিমেন্ট করতে শুরু করলেন। বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী করতো তাদেরকে ধরে তাদেরকে একেবারে বাদ দিয়ে দেওয়া হতো, বিভিন্ন ক্ষেত্রে জেল বা বহিষ্কার করা হতো। এই ঘটনাগুলো কিন্তু সেই সময় ঘটেছে। এরপর আমরা দেখেছি চীনে একটা বিপ্লব হয়, কয়েক বছরের মধ্যেই কিছু বিপ্লব হয়, এবং সেই বিপ্লবের যে কাণ্ডারি সেটা হচ্ছে মাও জেদং। এই মাও জেদং যদি দেখা যায় 1969-1958 সাল, সেই সময় স্টিল, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার, সেই ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার গঠন করার জন্য বা বাড়ানোর জন্য স্টিলের প্রোডাকশনের উপর জোর দিতে শুরু করে। স্টিলের প্রোডাকশন জোর দিলেও সেই সময় এই স্টিলের প্রোডাকশন একেবারে ফলস হয়ে যায় বা একেবারে
বিধ্বস্ত হয়ে পড়ে বা ভেঙে পড়ে সেই প্রোডাকশানগুলো। এবং তারপর সেই সময় বহু মানুষ, বহু শিশু কিন্তু অভুক্ত অবস্থায় মারা যায়। তারপর আসে অন্যরকম বিপ্লব, যে বিপ্লব সাংস্কৃতিক বিপ্লব হিসেবে তিনি ঘোষণা করেন, এবং সেই বিপ্লব 1959 থেকে 1961 সাল প্রায় 5 কোটি মানুষের মৃত্যু হয়। ঠিক সেই সময়ে সাধারণ মানুষ কিছুটা বিক্ষুব্ধ হলেও মুখ খুলতে পারেনি মাও জেদংয়ের ভয়ে। কিন্তু মাও জেদংয়ের একেবারে কাছের বন্ধু, আমি নাম নিয়ে বলবো, শি জংশুন মাও জেদংয়ের কাছের বন্ধু, তিনি আওয়াজ তুলতে শুরু করেন, তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিক তারপর তাকে বহিষ্কার করা হয়, তার যে পরিবার, গোটা পরিবারকে শুধু বহিষ্কার নয়, বিভিন্ন অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, নির্যাতন শুরু করা হয়। ঠিক সেই সময় এই শি জিনপিংয়ের বয়স ছিল 15 বছর। এই মাও জেদংয়ের যে বন্ধু শি জংশুন, তার যে ছেলে শি জিনপিং, যিনি বর্তমানে চীনের অন্যতম ডিক্টেটর। এবং এই যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার যদি ইতিহাস দেখা যায়, একেবারে দেখা যাবে 1974 সালে তিনি কমিউনিস্ট পার্টি জয়েন করেন, এবং তারপর তিনি পড়াশুনো বা তিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করে ট্যাকটিক্যাল আর্মির কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি একেবারে নিজের যে ইমেজ সেটা ক্লিন করে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যোগদান করেন। প্রথমে ডিফেন্স মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করেন, এরপর বিভিন্ন রাজনৈতিক অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তিনি ছিলেন, এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজের যে ইমেজ, সেই ইমেজ কিন্তু ক্লিন করেন। 2007 সালে ঠিক এই যে টাইম অফ পিরিয়ডটায় নিজের যে কাজ, পলিট ব্যুরোর কাজ বা যে পার্টির যে কাজ, সেই কাজ তিনি একেবারে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে একেবারে একনিষ্ঠার সঙ্গে কাজ করে গিয়েছেন এই শি জিনপিং। এবং 2007 সালে যদি বলা যায় উপহারস্বরূপ 2007 সালে পলিট ব্যুরোর সদস্য হন। এই পলিট ব্যুরোর সদস্য কি 7 জনের, এক কথায় যদি বলা যায় 7 জনের একটা টিম, যে টিম চীনের ভবিষ্যৎ, চীনের যে সামগ্রিক পরিস্থিতি তারা কন্ট্রোল করে, তারা নিয়ন্ত্রণ করে। এবং এই সদস্যের যে দল, সেই সদস্য দলে তিনি ঢোকেন, এবং এরপর তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। 2007 সালের পর 2008 সালে তিনি কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট, 2012 সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি, 2013 সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হন। আর এই যে গল্প, অর্থাৎ আজ মূলত যে গল্প, শি জিনপিং তার যে ক্ষমতা বদল বা তাকে যে পাওয়া যাচ্ছে না, বা তিনি নিরুদ্দেশ, এবং তার ক্ষমতা বদলের গোটা প্রেক্ষাপট নিয়ে যে আলোচনা, সেই প্রেক্ষাপট বা আলোচনার প্রথম ধাপ, যে ধাপ থেকে আসল গল্প শুরু। এই শি জিনপিং 2013 সালে চীনের প্রেসিডেন্ট হন, এবং প্রেসিডেন্ট হয়ে তিনি ধাপে 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 কিছু অ্যাকশান নেন। কি সেই অ্যাকশানগুলো? চীনের প্রেসিডেন্ট হয়ে তিনি প্রথম যে কাজটা করেন, নিজের যে বিশ্বাসভাজন যে ব্যক্তি বা নিজের বিশ্বস্ত যে ব্যক্তি, তাকে চীনের মিলিটারি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ বড় বড় পদে তাদেরকে পোস্টিং দেন, তাদেরকে বহাল করেন। এরপর বিশেষ কিছু অ্যাকশন নেন, যেখানে বিশেষ কিছু বিল বা বিশেষ কিছু আইন তিনি করেন, যেখানে তিনি যতদিন অবধি চান বা যতদিন অবধি চাইবেন ততদিন অবধি চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন। এই যে আইন, সেই আইনও কিন্তু তিনি চালু করেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শি জিনপিং বিভিন্ন ক্ষেত্রে নিজের যে পলিটিক্যাল অ্যাকশন, নিজের যে পলিটিক্যাল জায়গা, সেটাকে শক্ত করার জন্য শুধুমাত্র ঘনিষ্ঠ বা নিজের যে বিশ্বাসভাজন ব্যক্তি তাদেরকে বসায়নি, নিজেকেও এমন জায়গায় রেখেছিলেন যে চীনের অন্যতম ডিক্টেটর যেন তিনি হন। ঠিক এই জন্যই আমাকে বলতেই হবে, তাকে বলা হতো একেবারে প্রেসিডেন্ট অফ অল পাওয়ার্স। কীরকম? চীনের প্রেসিডেন্ট তিনি ছিলেন, তাছাড়া চীনের সিসিপির জেনারেল সেক্রেটারি, অর্থাৎ চীনের যে কমিউনিস্ট পার্টি অফ চায়নার জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন। শুধু চীনের জেনারেল সেক্রেটারি নয় এবং প্রেসিডেন্ট নয়, তিনি চেয়ারম্যান অফ মিলিটারি কমিশনও ছিলেন। এবং চীনের এই যে চেয়ারম্যান অফ মিলিটারি কমিশন, এবং এই ক্ষেত্রে যিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং ভাইস চেয়ারম্যান বানান তার ঘনিষ্ঠ সুশি লিয়নকে কিন্তু তার নিজের, তিনি ভীষণ বিশ্বাসভাজন তার, এবং তাকে কিন্তু সেই সময় ভাইস প্রেসিডেন্ট করে বসান, এবং অন্যতম চীনের মিলিটারির সব থেকে পাওয়ারফুল পোস্ট এইটা। এবং এরপর তিনি কি করেন, বিভিন্ন ক্ষেত্রে মাও জেদংয়ের লিগাসি, সেই লিগাসি অনুযায়ী কিন্তু এই চীনের অন্যতম ডিক্টেটর, মাও জেদংয়ের পর অন্যতম ডিক্টেটর হওয়ার জন্য যে কার্যকলাপগুলো, সেটা একাধারে তিনি চালিয়ে যান। এবং একেবারে বলতেই হয়, শুধু এই স্টেপ নয়, তিনি আরও বেশ কয়েকটা স্টেপ নিয়েছেন। তার মধ্যে অন্যতম যেটা হলো, বিরোধীদের দমন করে দিয়েছিলেন। কীরকমভাবে? তিনি বিরোধীদের দমন করেছিলেন একটা ট্যাকটিক্যাল ওয়েতে। তিনি প্রাথমিকভাবে এসে একটা ক্যাম্পেইন করেন, যে ক্যাম্পেইনে তিনি পরিষ্কার করে ঘোষণা করেন যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা কারাপ্টেড, তাদেরকে গ্রেফতার করা হবে। ঠিক এই যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে 5 বছরের মধ্যে 170 জন কর্মকর্তা, তাতে কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট, কমিউনিস্ট পার্টির বিভিন্ন দপ্তরের প্রেসিডেন্ট, কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতামন্ত্রীরা অবধি গ্রেফতার হয়, এবং কিছু জনকে গুম করে দেওয়া হয়। এবং এক প্রকার কিছু সময় পর গিয়ে দেখা যায় এই ব্যক্তি তারাই যারা শুধু বিরোধী নয়,
যারা আগামীতে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঠিক তাদেরকে গুম করে দেওয়া হয়। এরপর এই শি জিনপিং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা অবশিষ্ট থেকে যায়, যারা তখনও পাশা উল্টে ফেলতে পারতো, তাদেরকে বহাল তবিয়তে সরানোর ব্যবস্থা করে। কিভাবে আমি তাদের নাম বলতে চাইবো। লি কি কিয়াম, এই লি কি কিয়াম মূলত তিনি কিন্তু একটা অন্যতম অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন এবং কমিউনিস্ট পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে গ্রেফতার করা হয়। এমনকি হু চুংহুয়া যিনি পরবর্তী প্রেসিডেন্ট হতে পারতেন তাকেও সাইড করে দেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়। তাকে খুন এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ তার উপর নিয়ে আসা হয়। ইগো ইয়ং চেন, এই ইগো ইয়ং চেন তিনি সিকিউরিটি সিস্টেমের হেড ছিলেন চীনের এবং তাকেও গ্রেফতার করা হয়। তিনি কিন্তু পলিট ব্যুরোর সদস্য ছিলেন এবং সেই অন্যতম প্রথম সদস্য যিনি পলিট ব্যুরোর, যাকে গ্রেফতার করা হয়। এছাড়া সুন জানকাই তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হতে পারতেন, যিনি পলিট ব্যুরোর অন্যতম নেতা ছিলেন এবং এই সিসিপির অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার অন্যতম নেতা কিন্তু তিনি ছিলেন। তাকেও কিন্তু এক প্রকার গ্রেফতার করে তাকে কিন্তু হাজতে রাখা হয়। এবং এই যে গোটা ঘটনায় চীনের যে অন্যতম ডিক্টেটর তিনি হয়ে উঠেছিলেন এতে কিন্তু বলতে বাধা নেই। কিন্তু এই গোটা পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে তাকে সরে যেতে কেন হচ্ছে বা তার বিরুদ্ধে এই অ্যাকশনগুলো কেন নেওয়া হচ্ছে। আমাকে এই গোটা বিষয়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের একেবারে শুরুতে একটু বলতে হবে যে কমিউনিস্ট পার্টি কিন্তু কখনো কাউকে একেবারে সরাসরি বহিষ্কার করে না। স্বাভাবিকভাবেই এই পার্টি বিভিন্ন ট্যাকটিক্যাল ওয়েতে চলে, এই জন্যই বিভিন্ন ট্যাকটিক্যাল ওয়ে মেনেই কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে। প্রাথমিকভাবে যদি বলা যায়, মাও জেদুংয়ের মৃত্যুর পর সেই সময় হুয়া ফ্যাং, এই হুয়া ফ্যাং তিনি কিন্তু মাও জেদুংয়ের জায়গায় ক্ষমতায় বসেছিলেন এবং তারপর যে বিপ্লব সংগঠন হয়েছিল, সেই বিপ্লব সংগঠিত হয়েছিল সেইটা মানতে তিনি নারাজ ছিলেন এবং পলিট ব্যুরো সেই বিপ্লবের পক্ষে ছিল। সেই বিপ্লব মানতে নারাজ হওয়ার জন্য প্রাথমিকভাবে তার বিভিন্ন ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সগুলো নষ্ট করা হয়। তার যে রাজনৈতিক ইমেজ, সেই ইমেজকে নষ্ট করা হবে। ইনফ্লুয়েন্স শেষ, ইমেজ শেষ, তারপর তাকে পদ থেকে সরানো হবে। যদিও সেই সময় এই যে ব্যক্তি হুয়া ফ্যাং তাকে কিন্তু সরানো হয়েছিল তার পদ থেকে অসুস্থতার কারণ দেখি, কিন্তু এই যে ওয়েটা, তাকে বিভিন্ন বড় রাজনৈতিক মিটিংয়ে তাকে ডাকা হয়নি বা ডাকা হতো না। এরপর বিভিন্ন ক্ষেত্রে পলিট ব্যুরোর সদস্যরা তাকে কিন্তু পুরো রাজনৈতিক দল থেকে বা পলিট ব্যুরো থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং ঠিক এই পদ্ধতিতেই কিন্তু চীনের যে সিসিপি অ্যাকশন নেয় পলিট ব্যুরোর নেতা বা এই ধরনের উচ্চপদস্থ কর্তাদের ক্ষেত্রে। ঠিক এইবারও সেই যে গাথা সেইটাই হতে চলেছে এবং তার আগে আমি একটু বলতে চাইবো তার প্লটটা কে সাজিয়েছে এবং এই প্লটটা কিভাবে সাজানো হয়েছে। এই যে পলিট ব্যুরোর বিভিন্ন মিটিং, সেই মিটিংয়ে কিন্তু পরিষ্কার করে ক্ষমতা বিভিন্ন ভাগে ভাগ করে রাখার কথা বলা হয়েছিল বিভিন্ন পলিট ব্যুরো নেতাদের তরফ থেকে, কিন্তু সেইখানে শি জিনপিং বাধা দেয় এবং শি জিনপিংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হু জিংতাও। এই হু জিংতাও তিনি কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলেও তাকে কিন্তু এক প্রকার বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করিয়ে দেওয়া হয়। যদিও সেই অপমানের পর এই হু জিংতাও তিনি কিন্তু নাছর বান্দা ছিলেন, তিনি তত প্রতিজ্ঞা করেন যে এই শি জিনপিংকে না সরানো অবধি, গদি থেকে না সরানো অবধি তার শান্তি নেই। এই হু জিংতাও তিনি প্রাথমিকভাবে কি করলেন, তিনি প্রাথমিকভাবে একেবারে বলা যায় যে যারা অ্যাক্টিভ নেই, যারা বিভিন্ন ক্ষেত্রে মিলিটারি সহ বিভিন্ন পজিশনে ছিলেন, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, একেবারে নিঃশব্দে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে একটা উইংস বানিয়ে নিলেন এবং যুব শক্তি তাদেরকেও কিন্তু একটা উইংস বানিয়েছিলেন। শুধু তাই নয়, সব থেকে ট্যাকটিক্যাল গেম এই শু জিংতাওয়ের ছিল সেটা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ একেবারে উচ্চ পর্যায়ে একেবারে প্রেসিডেন্ট থাকার জন্য তার যে রুল, তার অর্থাৎ শি জিনপিংয়ের যে রুল বা শি জিনপিংয়ের যে অর্ডার বা শি জিনপিংয়ের যে কার্যকলাপ, সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে পছন্দ হতো না বিভিন্ন কার্যনির্বাহী কর্তা যারা, বা যদি দেখা যায় বিভিন্ন যারা অফিসিয়াল স্টাফ রয়েছে তাদের কিন্তু পছন্দ হতো না, বা গভর্নমেন্ট স্টাফ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ রয়েছে যারা, তাদের কিন্তু পছন্দ হতো না। ঠিক তাদেরকে খুঁজে বার করে তাদেরকে কিন্তু একটা উইংস বানানোর চেষ্টা করেছিলেন এই হু জিংতাও। ঠিক এরপর আমরা যেটা সবাই দেখছি ইতিমধ্যেই, ঠিক যে স্টাইলে মাও জেদুংয়ের পরবর্তী এই যে নেতা হুয়া ফ্যাং তাকে একেবারে ট্যাকটিক্যাল ওয়েতে বাদ দেওয়া হয়েছিল, এই শি জিনপিংকেই কিন্তু ট্যাকটিক্যাল ওয়েতে বাদ দেওয়ার চেষ্টা চলছে। কীরকমভাবে? ব্রিক্স সম্মেলনে তিনি যাননি। ব্রিক্স সম্মেলন অর্থাৎ 6 জুলাই তাকে দেখা না যাওয়াতে প্রশ্ন উঠেছিল যে তিনি কোথায়। এই প্রথম বিশ্বের ইতিহাসে যে কোনো চীনের প্রেসিডেন্ট তিনি এই ব্রিক্স সম্মেলনে যোগদান করলেন না, তার জায়গায় গিয়েছিলেন অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ উচ্চপদস্থ ব্যক্তি। এছাড়া এই ক্ষেত্রে আমরা দেখেছি চীনের যে সিসিপি বা কমিউনিস্ট পার্টি অফ চায়নার যে একেবারে মূল মুখপত্র, সেই মুখপত্র থেকে কিন্তু 12 বছর পর এই যে শি জিনপিংয়ের ছবি সরানো হয়েছে। এর আগে প্রত্যেক দিন শি জিনপিংয়ের ছবি বেরোতো, এই ছবি কিন্তু এবার দেখা যাচ্ছে না। এছাড়া বিভিন্ন মিটিং, সেই মিটিংও কিন্তু তাকে দেখা যাচ্ছে না বা তাকে ডাকা যাচ্ছে না, ডাকা হচ্ছে না।
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেক মাসে এই সিসিপি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়না তারা কিন্তু একটা মিটিং করে। সেই মিটিংয়েও কিন্তু মে মাসে তাকে বাদ দেওয়ার যে গুপ্ত আলোচনা বা গোপন আলোচনা, তাকে সরানোর যে আলোচনা, সেই আলোচনা কিন্তু করা হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, পলিট ব্যুরোর সদস্যদের কাছে এই যে নাম আমি বলছিলাম হু জিনতাও 12টি অভিযোগ জমা করেন, এবং যে 12টি অভিযোগ তথ্য প্রমাণ সহ দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জমা করেন এই শি জিনপিংয়ের বিরুদ্ধে। শি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ জমা করার পর কিন্তু কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। এরপর আস্তে আস্তে আমরা যেটা সবাই দেখেছি, 1 মাস অন্যান্য দেশের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা লোক বা যদি দেখা যায় সরকারি কোনো ব্যক্তি যদি চীনে গিয়ে থাকেন, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তাদের সঙ্গে দেখা যায়নি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে শেষ দেখা হয় বেলারুশের প্রেসিডেন্ট। তার বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে যখন দেখা হয়, তিনি পরিষ্কার করে জানান যে এই শি জিনপিংকে কিন্তু বিধ্বস্ত দেখেছেন তিনি, এবং এই আলোচনা কিন্তু কোনো সরকারি কোনো জায়গায় হয়নি, বরং হয়েছে তারই গোপন কোনো একটা আস্তানায়, অর্থাৎ শি জিনপিংয়ের গোপন কোনো একটা আস্তানায়। ঠিক এই বিষয়গুলোর পর প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক যেভাবে মাও জেদাংয়ের পরবর্তী নেতা হুয়া কুওফাংয়ের সঙ্গে হয়েছে, ট্যাকটিক্যাল হতে থেকে বাদ দেওয়া হয়েছে, এইবার কি সেই ইতিহাসের খাতায়, সেই পাতায় আরও একটা নাম জুড়বে, শি জিনপিং? তথ্য বা ঘটনাক্রম তো তাই বলছে। কিন্তু এই ঘটনায় ভারতের ভূমিকা কি হওয়া উচিত? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কি শি জিনপিংয়ের পতনে কোনো লাভ নিতে পারবে? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে, যদি একটা খবর ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে এসে পৌঁছচ্ছে যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শি জিনপিং কিন্তু অসুস্থ, কিন্তু আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গোয়েন্দাদের তরফ থেকে যে খবর এসে পৌঁছচ্ছে, অগস্ট মাসের মধ্যেই তার পদত্যাগ কিন্তু একেবারে ঘোষণা করা হবে, একেবারে অফিসিয়ালি। কিন্তু এই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে চীনের পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতির এফেক্ট কিন্তু চীনের বর্ডারে এসে পড়বে, এবং সেই সময় চীনের যারা বিভিন্ন ক্ষেত্রে যারা আর্মি বা যারা মিলিটারি অফিসিয়াল, তারা কিন্তু কোনো অর্ডার না পাওয়া অবধি কোনো কিছু করতে পারবে না। ঠিক সেই সময় বর্ডার সিকিউরিটির দিক থেকে ভারত কোনো অ্যাকশন নিলেও নিতে পারে, এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে ডোকলাম সহ বিভিন্ন জায়গায় দেখেছি, অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন জায়গায় চীনের একটা আধিপত্য, আগ্রাসন আমরা দেখেছি। সেইটা কি কোথাও শেষ হতে চলেছে? এবং শেষ হয়ে যদি যায়, সেক্ষেত্রে ভারত কিন্তু একটা আন্তর্জাতিক গেম খেলবে, সেটাই একেবারে কাম্য। এছাড়া এই মুহূর্তে ভারত অথবা দিল্লি বা সাউথ ব্লক যদি বলা যায়, এই গোটা পরিস্থিতিতে, চীনের একেবারে আভ্যন্তরীণ পরিস্থিতিতে কোনো বিষয় কিন্তু তারা মুখ খোলেনি। স্বাভাবিকভাবে ভারতের এখন সেটাই করা উচিত যে তারা আপাতত সাইলেন্টই থাকুক, কারণ এই গোটা পরিস্থিতিতে চীনের ডিক্টেটরশিপ যদি বদল হয়, সেক্ষেত্রে ভারত যে লাভবান হবে, পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু শিক্ষা পাবে, এটা স্পষ্ট। এবং শি জিনপিংয়ের ইতিহাস যদি শেষ হয়ে যায়, শি জিনপিং যদি ক্ষমতাচ্যুত হয়, সেক্ষেত্রে চীন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।